যার একটি অর্থ অদৃশ্য আত্মা বিশেষও হতে পারে, আবার অতীত সময়ও হতে পারে। সিটি অফ জয় খ্যাত কলকাতা বর্তমানে যেমন এক ঝাঁচকচকে কসমোপলিটন সিটি, তেমনি এর রয়েছে গৌরবোজ্জ্বল সোনালী অতীত। ব্রিটিশ আমলে ভূভারতের রাজধানী ছিল এই শহর, যার নিদর্শন হিসেবে আজও এই শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের নানা পুরনো বাড়ি, সৌধ ও মনুমেন্ট। কিন্তু এই শহর কলকাতার কিছু কিছু জায়গায় নিরালায় কান পাতলেই আজও শোনা যায় অশরীরীদের চাপা কণ্ঠ, এবং রাত ক্ষণালেই নেমে আসে এক বিভীষিকাময় মুহূর্ত। সো বন্ধুরা, আজ কলকাতার 7টি ভুতুড়ে স্থানের কথা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটি 2টি পার্টে শেয়ার করব। আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরিতে আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাস, এবং কিংবদন্তি মতে আজও তিনি এই ভবনেই বিরাজমান। রাতের বেলা যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠিক সেই সময়ে অনেকেই তাকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন। আবার দিনের বেলা লাইব্রেরি খুললে বিভিন্ন চেয়ার টেবিল এদিকে ওদিকে হওয়ার নজিরও রয়েছে। এখানে পড়াশোনা করতে আসা অনেকেই বলেছেন বইয়ের পাতায় মুখ গুজে থাকার এক পর্যায়ে আচমকাই নাকি ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাস অনুভব করেছেন তারা। আবার কারো কারো ভাষ্যমতে স্তব্ধ দুপুরে শুনেছেন অশরীরী কারোর পদচারণার শব্দ। লাইব্রেরির কর্মচারীরাও অনেকে অশরীরী সত্তার উপস্থিতি টের পেয়েছেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো কাউকে আক্রমণ করা হেস্টিংস সাহেবের ভূতের অভিসন্ধি নয়, বরং তিনি নাকি খুঁজে চলেছেন সেই ব্ল্যাক পিউরিটি। জীবিতাবস্থায়ও যেটির নাগাল তিনি পাননি। হেস্টিংস বিশ্বাস করতেন এই ব্ল্যাক বিউরিটি পারবে তাকে হাউস অফ কমন্সে নির্দোষ প্রমাণ করতে। যদিও শেষ পর্যন্ত তার উপর থেকে সকল অভিযোগ তুলে নেওয়া হয়েছিল, তবুও হেস্টিংসের মন থেকে আজও দূর হয়নি নথিগুলো পুনরুদ্ধারের স্বপ্ন। শোনা যায় ন্যাশনাল লাইব্রেরির প্রহরীরা নাকি প্রায়ই তাদের সাথে করে হনুমান চল্লিশা নিয়ে ঘোরেন, যাতে হেস্টিংসের আত্মা তাদের কোনো ক্ষতি না করতে পারে। তাছাড়া 2010 সালে 250 বছরের পুরনো এই ভবনের ভূত রহস্য আরো ঘনীভূত হয় যখন হঠাৎ করেই সন্ধান মেলে এমন একটি রহস্যময় কক্ষের, যেটির বিষয়ে ইতিপূর্বে কেউই অবগত ছিল না। এবং আরো কৌতূহলোদ্দীপক বিষয় হলো কক্ষটির কোনো প্রবেশদ্বার নেই, এমনকি নেই কোনো গোপন ট্র্যাপডোরও। তবে কি এই কক্ষেই বাস করেন হেস্টিংস সাহেবের ভূত? অবশ্য ভূতটি ওয়ারেন হেস্টিংসের না হয়ে অন্য কারো হতে পারে। তিনি লর্ড মেটকাফের স্ত্রী লেডি মেটকাফ। অনেকের মতে তার অতৃপ্ত আত্মাই নাকি ঘুরঘুর করে এই লাইব্রেরির অন্দরে বাহিরে। কয়েক বছর আগে এই লাইব্রেরির সংস্কার কাজ করতে এসে 12 জন শ্রমিক বেঘরে প্রাণ হারান। তারপর থেকে ভূতের ভয় আরও বেড়ে গেছে জনসাধারণের মনে। জনমনে ভীতি সঞ্চার করেছে আলিপুরের হেস্টিংস হাউসও, এবং এখানে ভূতের উপদ্রব সম্পর্কেও প্রায় একই রকম কাহিনী প্রচলিত আছে। বলা হয়ে থাকে হেস্টিংস যখন ভারতবর্ষ থেকে পাততাড়ি গুটিয়ে ইংল্যান্ডে ফিরে যান, তখন তিনি নাকি মূল্যবান কিছু সম্পদ এখানে ফেলে গিয়েছিলেন। সেগুলো ফেরত নিতেই ভূত হয়ে বারবার ফিরে আসেন তিনি। তবে তার সেই ফিরে আসাও কিন্তু যথেষ্ট রাজকীয় ও জাঁকজমকপূর্ণ। কোনো কোনো রাতে 4টি ঘোড়ায় টানা ক্যারেজকে নাকি এই বাড়ির সামনে এসে থামতে দেখা যায়, এবং এরপর অনেকে নাকি সেই ক্যারেজ থেকে হেস্টিংস সাহেবের আত্মাকে বের হয়ে আসতে দেখেছেন। কেউ কেউ আবার শুধু পায়ের আওয়াজ শুনেছেন। আবার অনেকের মুখে কিছুটা ভিন্ন কাহিনীও শোনা যায়। তাদের মতে হেস্টিংস সাহেব নাকি ঘোড়ার ক্যারেজে নয়, বরং একটি ঘোড়ার পিঠে চেপে ফিরে আসেন। ন্যাশনাল লাইব্রেরির মতোই এই বাড়িতেও হেস্টিংস সাহেবের ভূতই একমাত্র উপদ্রবের কারণ নয়। এক কম বয়সী বালকের ভূতও কখনো কখনো বাড়ির সামনের মাঠে দেখা যায়। তার কারণ এই মাঠে একদল বালক ফুটবল খেলতো, এবং একবার তাদের একজনের বুকে এত জোরে বল আঘাত করে যে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়। এরপর থেকে অনেকেই মাঠের আশপাশ থেকে যাওয়ার সময় বালকটির কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। অনেকে নাকি বালকটিকে সরাসরি দেখেছেন। আজও সে তার বন্ধুদের ফিরে আসার অপেক্ষা করছে ওই মাঠের মাঝখানটিতে দাঁড়িয়েই।
পার্ক স্ট্রিট বিখ্যাত এখানকার পাব ও খাবারের দোকানগুলোর জন্য। পাশাপাশি এখানেই অবস্থিত যে খ্রিস্টান কবরস্থানটি, সেটি এককালে পরিচিত ছিল ইউরোপ ও আমেরিকার বাইরে বিশ্বের সবচেয়ে বড় নন চার্চ সিমেট্রিগুলোর একটি হিসেবে। 1767 সালে খোলা এই কবরস্থানে রয়েছে প্রায় 1600 কবর। তবে বহুদিন অব্যবহৃত থাকায় অধিকাংশ কবরই ছেয়ে গেছে ঝোপঝাড় ও লতাপাতায়। আর কবরস্থানটি পরিণত হয়েছে একটি ঐতিহাসিক নিদর্শনে। প্রচুর মানুষ এসে ভিড় জমায় এই কবরস্থানে। কবরে শায়িত বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের পরিচয় ও বিবরণ তাদের অনুসন্ধানী মনের খোরাক যোগায়। তবে অনেক মানুষের কাছে এটি একটি ভীতিপ্রদ স্থানও বটে। এই স্থানে বেড়াতে আসা অনেক দর্শনার্থী দাবি করেছেন তাদের নাকি মাথা ঝিমঝিম করছে, তারা অসুস্থ অনুভব করছেন। এমনকি সারা জীবন হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা না থাকা অনেকেরও নাকি এখানে এসে দমবন্ধ হয়ে এসেছে। কেউ কেউ তো বমি করতে করতে শয্যাশায়ীও হয়ে পড়েছেন। এছাড়া অনেক ফটোগ্রাফারই বলেছেন তাদের এই স্থানে তোলা বিভিন্ন ছবিতে নাকি রহস্যজনক অবয়ব ধরা পড়েছে, যা সামনাসামনি কখনো তাদের নজরে আসেনি। সবসময় কিন্তু কবরস্থানটির নামে এমন দুর্নাম ছিল না। তবে কিভাবে এই দুর্নাম রটল? একবার এক পর্যটক দল বেড়াতে এসেছিলেন এই কবরস্থানে। তারা ক্যামেরাবন্দি করছিলেন কবরস্থানের অমূল্য সব চিত্র। এরই এক পর্যায়ে হঠাৎ করে একজন পর্যটক তার ক্যামেরায় একটি অস্পষ্ট সাদা ছায়ামূর্তি দেখতে পান। প্রচন্ড ভয় পেয়ে যান তিনি। তাৎক্ষণিক অ্যাজমা আক্রমণের শিকার হন তিনি, যদিও ইতিপূর্বে তার কোনো অ্যাজমার ইতিহাস ছিল না। কথিত আছে কবরস্থান ভ্রমণের কিছুদিনের মধ্যে পর্যটক দলটির বাকি সদস্যরাও একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন এবং সেই থেকেই ভুতুড়ে খেতাব পেয়ে যায় কবরস্থানটি। টমাস লায়ন্সের নকশায় 1770 সালে স্থাপিত হয় রাইটার্স বিল্ডিং, যার বাংলা নাম মহাকরণ। এটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন। তবে শুরুর দিকে 1776 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য 19টি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করা হয় এখানে, যেগুলো দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো। তখনকার দিনে এই কেরানিদের বলা হতো রাইটার। তাদের থেকেই ভবনটির নাম হয়েছে রাইটার্স বিল্ডিং। স্থানীয়দের মধ্যে যারা একদম দিনের শেষ ভাগে রাইটার্স বিল্ডিং প্রায় নির্জন হয়ে যাওয়ার পর সেখানে গিয়েছেন, তখন তারা কার যেন ফিসফিসানি, হাসি, এমনকি আর্তচিৎকারের আওয়াজ পর্যন্ত শুনতে পেয়েছেন। একটি জনপ্রিয় অভিমত হলো এসব ভুতুড়ে শব্দের পিছনে দায়ী ব্রিটিশ আমলের কতিপয় বিপ্লবী। অনেকে হয়তো অবাক হয়ে ভাবছো ভূতের সাথে আবার বিপ্লবীদের সম্পর্ক কি? আসলে বিপ্লবীদের সাথে সম্পর্ক ভূতের নয়, রাইটার্স বিল্ডিং এর। এই রাইটার্স বিল্ডিং এই 1930 সালে এক দুঃসাহসী অভিযানের মাধ্যমে কারা বিভাগের প্রধান অত্যাচারী ইংরেজ অফিসার এন.জি. সিম্পসনকে হত্যা করেন 3 বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এই ঘটনার পরে ভবনের অলিন্দে নিরাপত্তারক্ষী ও কমিশনার টেগার্ডের নেতৃত্বে পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবী ত্রয়ীর যে সংঘর্ষ হয় তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। সংঘর্ষের শেষে গ্রেফতার এড়াতে বাদল গুপ্ত সেখানেই আত্মহত্যা করেন। বিনয় হাসপাতালে মারা যান ও দীনেশের ফাঁসি হয়। ভূত বিশেষজ্ঞদের বিশ্বাস রাইটার্স বিল্ডিং এ আজও যে ভুতুড়ে কার্যকলাপ হয় তার নেপথ্যের নায়ক 3 বিপ্লবীর অতৃপ্ত আত্মা। সো বন্ধুরা, তোমাদের মতে কোন জায়গাটি সব থেকে বেশি ভয়ঙ্কর? উত্তরটি কমেন্ট বক্সে জানাও। ফিরে আসবো পরের এপিসোডে অন্য একটি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।